আসসালামু আলাইকুম। আজকে ১৬ জুলাই ২০২৬। আজকের দিনের লিড নিউজগুলো নিয়ে প্রতিদিনের মতো যেই লাইভটা আমরা করি, আজকেও বরাবরের মতো হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। আজ সারাদিন দেশ জুড়ে যেমন ছিল আবেগঘন পরিবেশ, তেমনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক এবং খেলার মাঠে ঘটে গেছে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা। আজ রাতের লাইভে আপনাদের সাথে আছে আমি রনক হাসান। চলুন জেনে নেওয়া যাক আজকের দেশ এবং বিদেশের শীর্ষ সংবাদগুলো খুব সংক্ষেপের মধ্যে। আমরা দুটি খবর একটু বড় করে বিশ্লেষণ করার চেষ্টা করব। ততক্ষণ ভিশন 24-এর সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। শুরুতেই আজকে দেশের সবচেয়ে চাঞ্চল্যকর যে খবরটি রয়েছে সেটি হচ্ছে শহীদ জিয়া হত্যা মামলার, অর্থাৎ দেশের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবরটি হচ্ছে শহীদ জিয়ার হত্যা মামলা সংক্রান্ত। দীর্ঘ ৪৫ বছর পর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। বলা হচ্ছে যে ছদ্মবেশে তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন, ভারতে আত্মগোপনে ছিলেন এবং রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এটা হচ্ছে আজকের দিনের শীর্ষ সংবাদ, সবচেয়ে বড় খবর। এরপরের খবরটি হচ্ছে প্রধানমন্ত্রীর একটা বড় বক্তব্য এবং মন্ত্রিসভায় রদ বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। দুটি মন্ত্রণালয়ের রদ বদলের গুঞ্জনটা বেশি শোনা যাচ্ছে। একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে স্বাস্থ্য। আমরা খবরটা একটু গভীরে যাই। আজকে দুপুরে সচিবালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ফ্যাসিস্ট আমলের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে আগের সরকারের আমলে প্রতি বছর বাংলাদেশ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে যেত। প্রতি বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। আর এই বিপুল পরিমাণ অর্থ পাচার না হলে দেশের সাধারণ মানুষের মৌলিক অনেক সমস্যার সমাধান অনেক সহজ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এদিকে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে একটা জোর গুঞ্জন চলছে মন্ত্রিসভায় রদ বদলের বিষয়টি নিয়ে, এবং বলা হচ্ছে যে বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং সামগ্রিক পরিস্থিতিতে শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন মুখ আসতে পারে বলে বিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটা বড় খবর হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা দেননি তাদের আন্দোলন এবং মাহিন রহস্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আজকে সহ ৩ দিন ধরে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। তারা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ করেছেন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং তাদের অবরোধের কারণে মানুষের ভোগান্তিও কিন্তু আসলে ব্যাপকভাবে পোহাতে হয়েছে এবং তাদের যে দাবিগুলো ছিল নিশ্চয়ই যৌক্তিক দাবি ছিল এবং প্রত্যেকটা দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তাদের যারা পরীক্ষা দিতে পারেনি, অনুপস্থিত ছিল, তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছেন এবং প্রশ্নপত্রে ভুলের যে কথাটি এসেছে সেখানে পরিপূর্ণভাবে মার্ক দেওয়ার কথাটাও কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীরা যেই দাবি জানিয়েছিলেন পরিপূর্ণভাবে সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন তাদের মধ্যে দুটি গ্রুপ হয়ে গেছে। একটি গ্রুপ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান না, আরেকটা গ্রুপ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। সাধারণ মানুষ এই অবস্থায় প্রশ্ন তুলছে যে তাদের দাবিটাও তো মেনে নেওয়া হয়েছে, তাহলে তারা এখন কোন উদ্দেশ্যে কেন আন্দোলন করছে? মানে একটা তো ভ্যালিড লজিক লাগবে যে এই কারণে আন্দোলন করছে। এখন এরকম ঘটনার মধ্যেই আন্দোলনের ফ্রন্ট লাইনে থেকে একজনের নাম খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার নাম মাহিন। বলা হচ্ছে যে গত 2 দিন ধরে চলা উত্তেজনার মাঝে আজ নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আন্দোলনের ফ্রন্ট লাইনে থেকে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেয়া মাহিন আহমেদ সুজন নামের সেই যুবক আসলে কোনো পরীক্ষার্থী না। অর্থাৎ এতদিন ধরে মাহিন আহমেদ সুজন নামে যে ছেলেটার নেতৃত্বে আন্দোলন চলছিল, এই মাহিন আহমেদ সুজন আসলে পরীক্ষার্থী না। কি সেলুকাস, তাই না? এখন আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে একটি মহল যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল, এই ঘটনাটি তারই প্রমাণ হিসেবে আসলে সামনে
হাজির করা হচ্ছে। এর বাইরে সৌদি আরব বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে একটি খবর আছে। পাশাপাশি অর্থনীতি, ডলারের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। অর্থনীতির বাজারে ডলারের দাম আবারও বাড়ছে। মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে স্থবির হয়ে থাকা ব্যবসা বাণিজ্য এবং আমদানি আবারও সচল হওয়ায় এলসি খোলার চাপ বেড়েছে। পূর্বের বকেয়া বিল পরিশোধের কারণে ডলারের উপর চাপ পড়েছে এবং এই চাপগুলোর কারণেই মূলত ডলারের দামটা বাড়তির দিকে বা বেড়ে যাচ্ছে। এর বাইরে একটা সুখবর হলো নতুন 3 বছর মেয়াদী ঋণের প্রস্তাব নিয়ে IMF এর সাথে সরকারের যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং বলা হচ্ছে যে ধীরে ধীরে IMF এর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো বর্তমান সরকার বাস্তবায়ন করবে। এটা একটা সরকারের জন্য একটা ভালো খবর। অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে একটা ভালো খবর আছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত একটা সুখবর দিয়েছেন। মেধাবী শিক্ষার্থীদের জন্য সৌদি সরকার তাদের স্কলারশিপ বা বৃত্তির সুযোগ ব্যাপক হারে বৃদ্ধি করেছে বলে তিনি জানিয়েছেন এবং বলেছেন যে এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা পড়বেন, যার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে দেশটির সৌদি আরবের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে। এখন আমরা যদি আন্তর্জাতিক বিশ্ব এবং ক্রীড়াঙ্গনের দিকে তাকাই, ফুটবল এবং রাজনীতি, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মাঝে হচ্ছে একটা দ্বীপ, এই বিষয়গুলো কিন্তু জড়িয়ে গেছে একসাথে। কিভাবে একসাথে গেছে? খেলার মাঠে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে আর্জেন্টিনা হারিয়েছে, বিশ্বকাপ ফাইনালে উঠে গেছে এবং আগামী 19 জুলাই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে মেসি বাহিনী। এই ম্যাচটি ঢাকা সহ সারা দেশে বড় পর্দায় দেখানোর প্রস্তুতি চলছে, ঢাবির টিএসসি সহ বিভিন্ন স্থানে। তবে এই ফুটবল ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে তৈরি হয়েছে একটা তীব্র রাজনৈতিক বিতর্ক, একটা উত্তেজনা তৈরি হয়েছে। ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের একটা ছবি নিয়ে তারা উদযাপন করেছে এবং বলছিল যে এই দ্বীপটি তাদের, এবং এটা খেলার মাঠে এই ঘটনাটি ঘটেছে। এরপর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশ্বকাপ আমাদের না হলেও ফকল্যান্ডস দ্বীপ আমাদেরই আছে। অর্থাৎ বিশ্বকাপে হয়তো আর্জেন্টিনাকে আমরা হারাতে পারি নাই, কিন্তু ফকল্যান্ডস দ্বীপ আমাদেরই আছে, এটা আর্জেন্টিনা নিতে পারে নাই। এইটা নিয়ে একটা জোর বিতর্ক চলছে এবং ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন যে আর্জেন্টিনা যে খেলা জয়ের পর ফকল্যান্ডস দ্বীপ নিয়ে অর্থাৎ একটা রাজনৈতিক বিষয় নিয়ে খেলার মাঠে উদযাপন করলো, এটা নিয়ে আর্জেন্টিনা হয়তো ফাইনালের আগে কোনো ধরনের তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা হয়তো ফিফা নিতেও পারে, এরকম একটা কথাবার্তা কিন্তু এখন চলছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি একদম অত্যন্ত থমথমে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখন সম্ভবত ইরানের সঙ্গে যোগ দেবে, ইরান তাদেরকে প্রস্তুতি নিতে বলেছে। পাশাপাশি এবং চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইরান ইয়েমেনের হুতিদের। পাশাপাশি সম্ভবত লোহিত সাগরের যে তেল পরিবহন জোটটি রয়েছে সেটিও বাব আল মানদেব প্রণালীটি হয়তো বন্ধ করে দেয়া হতে পারে। এরই মাঝে ইরানের একটি শিশু ক্যান্সার হাসপাতালের পাশে মার্কিন বোমা হামলারও একটি খবর কিন্তু সামনে এসেছে। এর বাইরে আমাদের আরো বেশ কিছু খবর আছে, আমরা যদি সেই খবরগুলো একটু জানাতে চাই দর্শক আপনাদের। এবার একটু বিস্তারিত আমরা যদি জানাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে জাতীয় যুব দিবসের তারিখটি পরিবর্তন করা হয়েছে। আগে যুব দিবস 12 অগাস্ট হতো, এখন 1 নভেম্বর করা হয়েছে। সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছ লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করেছেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও উদ্বোধন করেছে। শিক্ষার মান নিশ্চিতকরণে সরকারের কঠোর অবস্থানের কথাটি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি বলেছেন যে এক বিবৃতিতে জানিয়েছেন যে একটি মেধাভিত্তিক এবং শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার মান পুনরুদ্ধার এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার আপসহীনভাবে কাজ করে যাচ্ছে এবং এই ক্ষেত্রে বদ্ধপরিকর। কোনো ধরনের অর্থাৎ বার্তাটা এরকম, শিক্ষার মান বাড়ানোর জন্য, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। যত ধরনের আন্দোলন করো না কেন, এসবে কোনো কাজ হবে না। পাশাপাশি জুলাই আন্দোলনের 59টি মামলার
তদন্তভার ডিবির হাতে দেওয়া হয়েছে। এই মামলাগুলো এতদিন থানা পুলিশের হাতে ছিল, এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে এই মামলাগুলো স্থানান্তর করা হয়েছে। এর বাইরে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন এবং নতুন আপডেটগুলো, আপনারা জানেন যে টানা বৃষ্টি এবং কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা, ভুল প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া এবং সার্বিক প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেন এবং এসব নিয়ে তারা আন্দোলন আসলে করছিল। এবং এই ক্ষেত্রে তারা ঢাকা সায়েন্স ল্যাব, উত্তরা, ঢাকায় শাহবাগ সহ বেশ কিছু জায়গায় তারা অবরোধ করেছিল এবং তৃতীয় দিনের মতো আজকেও তারা এই কাজটি করেছে। এই অবস্থায় শিক্ষার্থীদের বেশ কয়েকটি দাবি ছিল, যে দাবিগুলো আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে শিক্ষামন্ত্রী সংসদেও বলেছেন, বিবৃতিও দিয়েছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টাও কথা বলেছেন। এই দাবিগুলো কিন্তু পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়েছে, সুতরাং এখন আর তাদের আন্দোলন করার কোনো মানে হয় না। এরপরও যদি তারা আন্দোলন করে তাহলে আসলে সংশ্লিষ্টরা রাজনৈতিক বিশ্লেষকরা, বোদ্ধারা বলছেন এরপরও যদি তারা আন্দোলন করে তাহলে ধরে নিতে হবে যেখানে ডাল মে কুছ কালা হে, মানে এখানে কোনো কিন্তু আছে, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, স্বার্থ আছে, দেশকে অস্থিতিশীল করার একটা চিন্তা ভাবনা হয়তো তাদের থাকতে পারে, সেটা রাজনৈতিক বোদ্ধারা বলছেন। আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, মার্কিন স্থাপনায় ইরান এবার সরাসরি হামলা করেছে। এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানায়। যুক্তরাষ্ট্র যদি ইরানের চেয়ে বড় আকারে প্রতিক্রিয়া জানায় তাহলে হয়তো এই যুদ্ধটা অনেক বড় স্কেলে আবারও পুরোপুরি শুরু হয়ে যেতে পারে। এবং এই যুদ্ধের ঝুঁকি এবং ভূ রাজনীতির যে বিষয়টা আছে, যে হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র যুদ্ধাবস্থা তৈরি হতে পারে। বাহরাইন, কুয়েত, জর্ডান সরাসরি এই সংকটের মুখোমুখি আছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কি ধরনের জবাব দেন তার উপরে যুদ্ধ ডিপেন্ড করবে। কিন্তু আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের মরার উপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। একে তো আসলে তেলের দামটা বেড়ে যাচ্ছে, গ্যাস টেস আমরা পাচ্ছি না ঠিকঠাক মতো, ইলেকট্রিসিটির সাইজ দেখলেই তো আপনারা বলছেন গ্রামে ইলেকট্রিসিটি ঠিকঠাক মতো থাকছে না, কারণ এর উপর তেল গ্যাস সহ জ্বালানির অনেক কিছু ডিপেন্ড করছে। যেহেতু দাম বেড়ে গেছে, এগুলো আসলে আমাদের কম খরচ করতে হচ্ছে। কিন্তু পাশাপাশি আরেকটা বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা আছেন। এই প্রবাসী বাংলাদেশিরা ভয়ঙ্কর রকম খারাপ দিন যাপন করছেন, কারণ আতঙ্ক নিয়ে আপনি কতক্ষণ থাকবেন? সাইরেন বাজছে, কখন ক্ষেপণাস্ত্র এসে পড়ে, কখন ড্রোন এসে আঘাত হানে। আর আমাদের শ্রমিকরা তো ম্যাক্সিমামই হচ্ছে ঘরের বাইরে কাজ করে, তাই না? বনে, মরুভূমিতে, রাস্তাঘাটে, নানা জায়গায় তারা কাজ করে, যেসব জায়গায় আসলে ড্রোনগুলো সবচেয়ে বেশি আঘাত হানে। সুতরাং আমাদের প্রবাসীদের জীবনের ঝুঁকি অনেক বেশি, তারা দুশ্চিন্তায় থাকেন, আতঙ্কে থাকেন কখন কি হয়। এবং তাদের যে আতঙ্কিত অবস্থা, সেটা যখন দেশে তার স্বজনদের সঙ্গে কথা বলেন, স্বজনরাও কিন্তু আসলে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। মানে হচ্ছে আমরা এই যুদ্ধের কোনো অংশই না, যুদ্ধটা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, কিন্তু ভুক্তভোগী হচ্ছে আমরা। তেল গ্যাস পাচ্ছি না, সবকিছু দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি থাকতেছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের যারা ভাই বোনেরা আছে, যাদের টাকায় আমাদের দেশ এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে, তারা জীবন মরণের একটা মাঝামাঝি অবস্থায়, অথবা বলা চলে একটা আশঙ্কাগ্রস্ত অবস্থায়, উদ্বেগজনক অবস্থায় জীবন যাপন করছে, কাজ করে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এর বাইরে দর্শক আরো বেশ কিছু খবর আছে, টুকটুক খবরগুলোর দিকে না গিয়ে আমি ডাউনিং স্ট্রিটের একটা বিতর্কের যে বিষয়গুলো, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস দ্বীপ নিয়ে যে বিতর্কটা, সেটা ডাউনিং স্ট্রিটের প্রতিক্রিয়া বিষয়টা একটু আপনারা জানায়। যে ব্রিটিশ সরকারের সদর দপ্তর 10 ডাউনিং স্ট্রিট থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফিফার কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত এবং শাস্তির দাবি জানানো হয়েছে। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এবং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেছে যে বিশ্বকাপ আমাদের না হলেও ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আমাদেরই আছে, আমাদের দখলেই আছে। এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সবগুলো দলই আসলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কনজারভেটিভ নেত্রী বেতকোন এর প্রতিক্রিয়া জানিয়েছে। এর পাশাপাশি ফকল্যান্ডসের কাছে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজও কিন্তু মোতায়েন করা হয়েছে এই ঘটনার পর। আরেকটা দুঃখজনক খবর হচ্ছে ইরানের ক্যান্সার হাসপাতালের পাশেই মার্কিন যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছে, এবং এই বোমা হামলার সেন্ট্রাল কমান্ড এই তথ্যটি জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটার ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে, আহত নিহতের ঘটনাটা আমরা এখন পর্যন্ত জানি না। তবে এতটুকু আমরা জানি যে ওই হাসপাতালে 211 জন শিশু
কেমোথেরাপির জন্য অপেক্ষা করছিল। 211 জন শিশু ছিল। লোহিত সাগরে তেল পরিবহন বন্ধের প্রস্তুতিতে হুতিরা। যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তবে বিশ্ব জ্বালানি বাজার অচল করে দেওয়ার একটা পাল্টা হুমকি ইরান দিয়ে রেখেছে এবং ইরান হুতিদের নির্দেশও দিয়ে রেখেছে। তেহরানের পক্ষ থেকে তাদের মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নির্দেশ দেওয়া হয়েছে যে লোহিত সাগরের প্রধান তেল পরিবহন দ্রুত বাব আল মানদেব প্রণালী বন্ধের চূড়ান্ত প্রস্তুতি যেন তারা নেয়। আপনারা জানেন যে হুতি কিন্তু ইতিমধ্যে সৌদি আরবের সঙ্গে হুতির একটা যুদ্ধ চলছিল। সেই যুদ্ধের পর একটা যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি হয়েছিল। সেই শান্তি চুক্তিটা এত ঘটনা এত কিছুর পরেও কিন্তু এতদিন পর্যন্ত টিকে ছিল, কিন্তু গত পরশু দিন হুতিরা এই সেই শান্তি চুক্তি ভঙ্গ করে শান্তি চুক্তি নস্যাৎ করে দিয়ে সৌদি আরবে হামলা চালিয়েছে। সৌদি আরবের হুতিদের ইয়েমেনের একদম সাগরের পাশে যে সৌদি আরবের যেই শহরটি রয়েছে সেই শহরে হামলা চালানো হয়েছে। তার মানে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। আমাদেরকে তেল গ্যাস নিয়ে আরো ঝামেলায় পড়তে হবে, ইলেকট্রিসিটি নিয়ে আরো অনেক ধরনের ক্রাইসিস হবে, জিনিসপত্রের দাম বাড়বে, এগুলোর জন্য সম্ভবত আমাদের প্রস্তুতি নিতে হবে। আরেকটা খবর হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। আজ দুপুরে রাজধানীর স্বামীবাগে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। এই মুহূর্তে তিনি বলা হচ্ছে যে তীব্র গরমের কারণে বক্তব্যের শেষের দিকে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে বিশ্রামে আছেন। আর আইএমএফ এর সাথে বাংলাদেশের নতুন একটা ঋণের আলোচনার কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এটার একটা অগ্রগতি হয়েছে। এটা একটা ভালো খবর। এর বাইরে আমরা যদি 45 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি যে গ্রেপ্তারের যে বিষয়টি থেকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে তাকে খুঁজে পাওয়া গেল, এটা একটু যদি আমরা ডিটেইল বলি তাহলে এভাবে বলতে হবে যে 1981 সালের 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ 45 বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানের বিষয়টা যেরকম, বুধবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় তাকে আটক করা হয় এবং আজ ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন। আর এটার পটভূমিটা হচ্ছে এরকম যে 1981 সালের ওই ঘটনার পর মেজর মুজাফফর এবং মেজর এস.এম. খালেদ পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে যে তিনি দীর্ঘ সময় ভারতের ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন, গোফটোপ রেখে দাড়িটাড়ি রেখে চুলটুল একাকার করে ফেলেছিলেন যেন তাকে চিনতে না পারে। এখন তাকে গ্রেপ্তারের পর ডিবি তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো সেনাবাহিনীর নিজস্ব আইনি যে প্রক্রিয়া রয়েছে কোর্ট মার্শালের মাধ্যমে হয়তো তার বিচার হতে পারে। এখন আরেকটা বড় খবর, যেটা মন্ত্রিসভায় যে গুঞ্জনের খবরটি রয়েছে, এটা আমরা একটু বিস্তারিত কথা বলতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল বলা হচ্ছে, মন্ত্রিসভার আকারও বাড়তে পারে। এই বিষয়গুলো এখন রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তীব্র আকার ধারণ করেছে। পরিবর্তনের আভাসটা হচ্ছে এরকম যে চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে বন্যা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হতে পারে বলে গুঞ্জন চলছে। একই সাথে স্বাস্থ্য খাতের প্রশাসনিক সমন্বয় এবং গতিশীলতা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়েও নতুন একটা মুখ আসতে পারে বলে শোনা যাচ্ছে। আলোচনায় কারা কারা আছেন? আলোচনায় অনেকেই আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার রাজনৈতিক অঙ্গনে নতুন অন্তর্ভুক্তি তালিকা আছেন ডক্টর আব্দুল মঈন খান, আছেন বরকতুল্লাহ বুলু, আছেন জয়নুল আবেদিন ফারুক, আছেন বিএম মোশাররফ হোসেন এবং টেকটোক্রেট কোটায় আছেন মোয়াজ্জেম হোসেন আলাল এবং মাহিদুর রহমান। এদের নামটা খুব বেশি জোরালোভাবে শোনা যাচ্ছে। এর বাইরেও অনেকেই আছেন, এই দৌড়ে অনেকেই আছেন। এগুলো আমরা আলোচনা গুঞ্জনই শুনতে পারি, কিন্তু সবশেষ আসলে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানই নেবেন। এর বাইরে আরো টুকরো অনেকগুলো খবর আছে দর্শক, আমরা এই খুব বেশি সময় আর বাড়াতে চাই না, খুব সংক্ষেপে শেষ করতে চাই মাহিনকে দিয়ে। এই যে একটা আন্দোলন চলছে, যার নেতৃত্বে যে কয়েকজন নেতৃত্ব দিচ্ছিল তার মধ্যে সবচেয়ে এগিয়ে যিনি ছিলেন তিনি মাহিন। এখন জানা যাচ্ছে এই মাহিন আসলে আসল মাহিন না, মানে এই মাহিন এইচএসসি পরীক্ষার্থী না। তাহলে এই মাহিনের নেতৃত্বে কিভাবে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে? এই আন্দোলনের উদ্দেশ্যটা কি? এই আন্দোলন কি অন্যদিকে মোড় নেওয়ার কোনো চেষ্টা ছিল, মানে চিন্তা থেকে?
সরকার সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার কোনো চিন্তা কি তাদের আছে? কেন তারা আন্দোলন করছে এরপরও? এই যে মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগের সৃষ্টি কেন তারা করছে? পড়াশোনা না করে, নকল করে প্রশ্নপত্র পেয়ে পাশ করার মধ্যে কোনো মর্যাদা নেই, কোনো আনন্দ নেই। এটা আমাদের নতুন প্রজন্মকে বুঝতে হবে। দর্শক, এর বাইরে আমরা শেষ করব দুটো খবর দিয়ে। একটি হচ্ছে ডলারের দাম আবার কেন বাড়ছে, এই খবরটা আমরা একটু জানাতে চাই। মূলত আমদানির চাপ এবং বকেয়া পরিশোধ যদি এক কথায় বলি, আর হুন্ডি এবং রেমিটেন্স প্রবাহের ধীরগতির একটা বিষয় আছে। দেশের বাইরে থেকে হুন্ডির মাধ্যমে অনেক 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 টাকা আসছে, আবার দেশ থেকে অনেক টাকা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। এই বিষয়গুলি এখানে জড়িত। আর আরেকটা খবর আছে, জুলাই অভ্যুত্থানের সুবিধাবাদীরা গাদ্দারি করছে, মিয়া গোলাম পরোয়ার এই কথাটা বলেছেন। অর্থাৎ তার বক্তব্যের মূল শর্ত হচ্ছে এরকম যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং ছাত্ররা জীবন দিয়েছে কোনো নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য নয়। তিনি নাম না করে বিএনপির একটি অংশকে ইঙ্গিত করে বলেন, কিছু সুবিধাবাদী গোষ্ঠী এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে গাদ্দারি করছে এবং ফেসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে। এর বাইরেও জামায়াত বিএনপির একটা টানাপোড়েন কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি। এই বক্তব্যের পর বিএনপির সাথে জামায়াতের মাঠ পর্যায়ে রাজনৈতিক দূরত্ব এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ আরো স্পষ্ট হয়ে উঠেছে। আর একটা খবর আছে, 40টি বিমান নিয়ে নাকি শেখ হাসিনা আসছেন। আনোয়ারুজ্জামান উনি সিলেটের সাবেক মেয়র। 5 আগস্টের পর তিনি লন্ডনে পালিয়ে যান। এরপর আর তার কোনো এরপর আর বাংলাদেশে আসেননি, বা আসার তো প্রশ্নই আসে না। তিনি লন্ডন থেকে বলেছেন যে 40টি বিমান নিয়ে তারা শেখ হাসিনার সঙ্গে আসবেন, অর্থাৎ একসঙ্গে 40টি বিমান বাংলাদেশে ল্যান্ড করবে। তো এই খবরটা ফেসবুকে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর, তার আগে আমি একটু ভিডিওটা পড়ি। আমি এটা নিয়ে একটা প্রতিবেদনও করেছি, আপনারা চাইলে ভিশন 24 নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজে দেখতে পারেন এই প্রতিবেদনটা। ভিডিওতে আনোয়ারুজ্জামান অত্যন্ত নাটকীয়ভাবে দাবি করেন যে খুব শীঘ্রই তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 40টি চার্টার্ড বিমান ভাড়া করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শেখ হাসিনাকে সাথে করে সরাসরি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন এবং ফেসিবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তুলবেন। এই ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, হাস্যরস ছড়িয়ে পড়েছে মূলত। কারণ এটা একটা অসম্ভব এবং কাল্পনিক একটা দাবি, এটা যে কেউ বলছে আসলে এরকম অসম্ভব এবং একটা কাল্পনিক দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ মানুষ এবং নেটিজেনদের মধ্যে ট্রল এবং হাসাহাসির ঝড় উঠেছে। অনেকেই মন্তব্য করেছেন যে এটি সেফ কর্মীদের চাঙ্গা রাখার একটি ধান্দা এবং এই ধরনের অবাস্তব এবং হাস্যকর কথাবার্তা রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তারা ছাড়া এরকম 40টা বিমান নিয়ে একবারে শেখ হাসিনাকে নিয়ে আসবে, এরকম কথাবার্তা আসলে আর কেউ বলতে পারে না। কেউ কেউ তো প্রশ্ন করেছেন যে বিমানকে সদরঘাটের লঞ্চ না কিরে, এরকম তার কমেন্টও আমরা পড়েছি। আমি যে প্রতিবেদনটা তৈরি করেছিলাম, আপনারা চাইলে প্রতিবেদনটা দেখতে পারেন, ওখানে আরো ডিটেইল পুরো বিষয়টা আসছে। আমরা শেষ করব, তার আগে বেলুচিস্তান নিয়ে একটু কথা বলতে চাই। বেলুচিস্তান কি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, স্বাধীন হয়ে যাচ্ছে বেলুচিস্তান? এই খবরটা ঘুরে ফিরে আসছে, কিন্তু আমরা সম্প্রতি যা দেখছি তাতে বেলুচিস্তান পাকিস্তান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করেছে, এরকম কিছু খবর পাচ্ছি আমরা, কিন্তু মূলধারার কোনো গণমাধ্যম থেকে এরকম খবর পাচ্ছি না। কিছু অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া থেকে এই খবরগুলো আসছে। প্রকৃত ঘটনাটা আমরা জানি না, কারণ এই প্রকৃত ঘটনাটা জানার সুযোগটা আসলে বেলুচিস্তানের বাইরে মানুষের মোটামুটি সীমিত বলাই যায়। তবে মূলধারার গণমাধ্যমগুলো যা বলছে যে প্রকৃত ঘটনা হলো বেলুচিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো স্বাধীনতা ঘোষণা করেনি, তবে সেখানে বেলুচ লিবারেশন আর্মি এবং অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে এবং ব্যাপক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সেনাঘাঁটিতে বিদ্রোহীদের বড় ধরনের সমন্বিত হামলা, সাধারণ বেলুচ জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে সেনাবাহিনীর পিছু হটা, এই বিষয়গুলোকে বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে এক ধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করা হচ্ছে। দর্শক, আমরা শেষ করতে চাই, তার আগে আরেকটা খবর দিতে চাই। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি ঠাঁই হবে না। ইসরায়েলের বিরুদ্ধে আবার অত্যন্ত কঠোর এবং আপোষহীন বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন মালয়েশিয়ার সরকার।
মালয়েশিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে ফিলিস্তিনিদের উপর চলমান বর্বরতা এবং আগ্রাসনের প্রতিবাদে মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিককে আসতে দেওয়া হবে না, তাদের কোনো ভিসা দেওয়া হবে না, তাদের বিমান বা কোনো বাণিজ্যিক জাহাজকে কোনো ধরনের প্রবেশ করতে মালয়েশিয়ার মাটি, পানি, আকাশে কোথাও ইসরায়েলিদের কোনো স্থান হবে না। এবং মালয়েশিয়ার নেতৃত্ব অত্যন্ত স্পষ্ট এবং অনড়, এবং আন্তর্জাতিক চাপ বা যুক্তরাষ্ট্রের চাপ, ওর চাপ কোনো চাপের কাছে তারা মাথা নত করেনি। তারা বলছে যে জল, স্থল এবং আকাশ কোথাও ইসরায়েলি নাগরিক, ইসরায়েলি জাহাজ, ইসরায়েলি যন্ত্রপাতি কোনো কিছুই মালয়েশিয়ার জল, স্থল এবং আকাশ স্পর্শ করতে পারবে না। দর্শক, আমরা শেষ করতে চাই আজকের মতো দিনের সেরা খবরগুলো আমরা শেষ করতে চাই। তার আগে আমরা যদি আরো একবার আপনাদের শীর্ষ খবরগুলো একটু জানিয়ে যাই, সেটি হচ্ছে দীর্ঘ ৪৫ বছর পর ডিবি পুলিশের হাতে শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট আমলে প্রতি বছর $16 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হতো বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটা রাজনৈতিক বিরোধ চলছে, বাহাস চলছে। এবং ইংল্যান্ডের ডাউনিং স্ট্রিট অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে যে আমরা হয়তো বিশ্বকাপ জিতিনি, কিন্তু ফকল্যান্ড এখনো আমাদের দখলেই আছে, অর্থাৎ উত্তেজনা কিন্তু বাড়ছে। এরবারে শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে রদবদলের একটা আভাস পাওয়া যাচ্ছে। মন্ত্রী পরিবর্তন হতে পারে এবং মন্ত্রী যুক্তও হতে পারে। তার বাইরে লোহিত সাগরে তেল পরিবহন বন্ধের চূড়ান্ত প্রস্তুতিতে হুতিরা। ইরান নির্দেশ দিয়েছে হুতিদের যে তোমরা প্রস্তুতি নাও, তেল পরিবহন ব্যবস্থা একেবারে বন্ধ করে দিতে হবে, বাবাল মানদেব প্রণালী আর খুলবে না। এইচএসসি পরীক্ষা বয়কট আন্দোলনের নেপথ্যের মাহির আসলে পরীক্ষার্থী নন, তার কি উদ্দেশ্য ছিল সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, শেষ করতে চাই, আমি রনক হাসান, এতক্ষণ ছিলেন ভিশন 24-এর সঙ্গে। আমরা প্রতিদিন রাত 10:30 এই লাইভটা করতে চাই, এবং এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা দিনের সবচেয়ে বড় যে খবরগুলো দেশের এবং বিদেশের, এই খবরগুলো আপনাদেরকে অল্প সময়ের মধ্যে জানাতে চাই, এবং এর মধ্যে বাছাই করা যে খবরগুলো আমাদের দর্শকদের জানানো উচিত, একদম বিশ্লেষণ করা উচিত, গভীরে ঢোকা উচিত, সেই কয়েকটা খবর বিশ্লেষণও করতে চাই। এবং বরাবরের মতো প্রতিদিন এইটা চলবে। আমাদেরকে সাপোর্ট দিন, সমর্থন দিন, আমাদের সাথে থাকুন ভিশন 24-এর সঙ্গে। ধন্যবাদ সবাইকে।